সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল 3 দিনের রিমান্ডে। গত নির্বাচন ডামি ও প্রহসনের ছিল আদালতে দায় স্বীকার। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে। 30 জনের সম্পৃক্ততার প্রমাণ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল রোববার। সেপ্টেম্বরেই শেষ হবে আগামী সংসদ নির্বাচনের প্রকিউরমেন্ট, জানালেন ইসি সচিব। ভোটার তালিকা সংশোধনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে। এবং জ্বালানি সংকটে দিনকে দিন কমছে শিল্প খাতে উৎপাদন, বলছেন ব্যবসায়ীরা। উত্তরণে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান সিপিডির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুভা বিনতে তাহের। রাষ্ট্রদ্রোহ ও নির্বাচনে কারচুপির অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুনানিতে 2024 সালে ডামি ও প্রহসনে নির্বাচন হয়েছে স্বীকার করে রাজনৈতিক বাস্তবতায় ইসির কিছুই করার ছিল না বলে দাবি করেন হাবিবুল আওয়াল। মুনতাসির মামুনের প্রতিবেদন। বুধবার গ্রেফতারের পর সাবেক সিইসি হাবিবুল আওয়ালকে বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। রাষ্ট্রদ্রোহ ও প্রহসনের নির্বাচনের অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় করা বিএনপির মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তদন্তকারী কর্মকর্তা বলছেন, 2024 সালের নির্বাচনের কারচুপির রহস্য উদ্ঘাটনে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। পাশাপাশি কমিশনের কর্মচারীদের ভাতা বন্টনে অনিয়ম রয়েছে বলেও দাবি তাদের। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সেখানে প্রতি বছর যে টাকা দেওয়া হয় নির্বাচনের সময়, প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয় বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু আপনি প্রত্যেকটা ইনকোয়ারি কমিটি যিনি তার সদস্য ছিল, প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। আদালতে হাবিবুল আওয়াল ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন আর জাস্টিফাই করার কিছু নেই। সেই সময় তাদের কাছে কোনো বিকল্প ছিল না। শুনানিতে রিমান্ড আবেদনের বিরোধিতা করে সাবেক সিইসি জামিন আবেদন করেন তার আইনজীবী। তবে শুনানি শেষে আদালত তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয় তদন্তকারী কর্মকর্তার পক্ষ থেকে। সেখানে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে বিজ্ঞ আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে গত রবিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা করে বিএনপি। এতে শেখ হাসিনা ও সাবেক 3 সিইসি সহ 19 জনকে আসামি করা হয়। সরকার এবং ফ্যাসিস্ট হাসিনা সহযোগিতা করেছে, তারাই সবাই জড়িত। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষে প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যাকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ মোট 30 জনের সম্পৃক্ততা মিলেছে। আগামী রোববার ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। আরও জানাচ্ছেন কাজী পাপ্প। জুলাই গণ অভ্যুত্থানের মোড় ঘুরিয়ে দিয়েছিল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের মৃত্যু। পুলিশের অস্ত্রের মুখে নির্ভয়ে দুহাত প্রসারিত করা আবু সাইদ হয়ে ওঠেন কোটা আন্দোলনের প্রেরণার উৎস। নিরস্ত্র আবু সাইদের গুলিবিদ্ধ হওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভের দাবানলে উত্তাল হয়ে ওঠে সারা দেশ। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সোচ্চার হন বহু মানুষ, যাতে আরো গতি পায় কোটা সংস্কার আন্দোলন। এর ধারাবাহিকতায় ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা, পতন হয় আওয়ামী লীগ সরকারের। আবু সাইদ হত্যার বিচার চেয়ে তার পরিবার গত 13 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। সেই মামলার তদন্ত শেষ, প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। আবু সাইদের যে তদন্ত প্রতিবেদন সেটা গত 24শে জুন প্রাপ্ত হয়েছে। কোনোটা রিপোর্ট পাওয়ার পরের সাথে সাথেই আমরা বলি, আবার কোনোটা যদি দেরিতে আমরা মনে করি যে না এটা একটু স্ক্রুটিনি দরকার, আয়ু সাহেবের সাথে আলোচনা করা দরকার, সেক্ষেত্রে আলোচনা করতে হয় আমাদেরকে। এই কারণে দেরি হতেই পারে। হত্যাকাণ্ডে 30 জনের সম্পৃক্ততা মিলেছে। পুলিশ ছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কয়েকজন ও ছাত্রলীগ নেতাদের নাম রয়েছে। স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন। সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে
আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। গেল 15 জুন শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলার তদন্ত শেষ করতে 1 মাসের সময় বেঁধে দেন চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। নির্ধারিত সময়ের আগেই প্রতিবেদন হাতে পেল প্রসিকিউশন। ফরমাল চার্জ কাদের বিরুদ্ধে দাখিল করা হবে সেটা আমরা এই মুহূর্তে আপনাকে বলবো না। এই মামলায় কারাগারে থাকা 4 আসামি হলেন পুলিশ কর্মকর্তা আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান চৌধুরী। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। বিচার বিভাগ পৃথকীকরণ ও বিচারকদের শৃঙ্খলা বিধি সংক্রান্ত ঐতিহাসিক মাস্টার হোসেন মামলার রিভিউ আবেদনের শুনানি শেষ হয়েছে। রোববার আদেশ দেবেন আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ আদেশের জন্য দিন ধার্য করেন। শুনানিতে আইনজীবী শিশির মনির বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলা বিধি ও বিচার বিভাগ পৃথকীকরণ মামলার রায়কে কেন্দ্র করেই সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহাকে অসুস্থ বানিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। জুডিশিয়াল অফিসার আছে, তাদের সবাইকেই আইন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত করা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ বলে। এই অর্ডারটাকে রিভিউ চেয়েই আমরা রিভিউ আবেদন দায়ের করেছিলাম। আজকে সেই রিভিউ আবেদন শুনানি হয়েছে। আমরা সাবমিশন রেখেছি, লার্নেড অ্যাটর্নি জেনারেলও সাবমিশন রেখেছেন। আগামী রবিবারে এটি আদেশের জন্য নির্ধারিত আছে। ভোটার তালিকা সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রক্রিয়ামেন্ট সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে। বাড়বে প্রতীকের সংখ্যা। বিকেলে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। 144 দলের আবেদন যাচাইয়ে 20 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার কথাও জানান তিনি। এমআর আসাদের রিপোর্ট। নতুন রাজনৈতিক দলের নিবন্ধন আবেদনের সময় শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথম সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে কথা বলেন ইসি সচিব। জানান, প্রাথমিক যাচাইয়ের জন্য 20 জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবার বৃদ্ধি করা হবে প্রতীক সংখ্যা। সেজন্য আমরা আরো 7 জনকে দিয়েছি, দিয়ে এখন আমরা এটা চেষ্টা করছি যাচাই বাছাই, প্রাথমিক যাচাই বাছাইটা ওনারা যেন তাড়াতাড়ি করে দেন, তারপরে পরে সাবসিকুয়েন্ট যাচাই বাছাইগুলো করা যেতে পারে। তালিকায় নতুন ভোটার যুক্ত করতে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বিদ্যমান আইনের একটা পরিবর্তনের জন্য আমরা একটা প্রস্তাব করেছি, যেখানে আমরা বলছি যে কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময়টা পর্যন্ত মনে করবেন যে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা যায়, সেই যৌক্তিক বিবেচনাটা কমিশন সবাই সিদ্ধান্ত নিয়ে সেই তারিখটাকে করবেন। কবে ভোট হবে এবং ভোটের আগে শিডিউলের আগে প্রতীক বরাদ্দ ইত্যাদি ইত্যাদি এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাট আউট পয়েন্টটাকে করবেন। এবং এই সংক্রান্ত একটা সংশোধনী প্রস্তাব আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। নির্বাচনের প্রস্তুতি একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে সেপ্টেম্বরের মধ্যেই প্রকিউরমেন্টের কাজ শেষ হবে বলেও জানান ইসি সচিব। সেপ্টেম্বরের ভিতরে আমরা আমাদের প্রকিউরমেন্টের কাজটা করব, এই বছরের সেপ্টেম্বরের মধ্যে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করায় ধর্ম মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে আগামী বছরের হজ ব্যবস্থাপনা যেন নির্বিঘ্নে সম্পন্ন করা যায় তার প্রস্তুতি এখন থেকে শুরু করার নির্দেশনা দিয়েছেন তিনি। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ধর্ম মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। এ সময় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন প্রধান উপদেষ্টাকে জানান, আগামী বছরের হজ ব্যবস্থাপনার জন্য ইতোমধ্যে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে। 10 জুলাই বাংলাদেশের জন্য হজ কোটা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। দেশের সকল সরকারি প্রতিষ্ঠানে ভবনের ছাদে সোলার প্যানেল বসিয়ে সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় রুফটপ সোলার কর্মসূচি শীর্ষক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। সরকারি ভবনে সোলার প্যানেল বসানোর কাজটি বেসরকারি উদ্যোগে করা যায় কিনা সংশ্লিষ্টদের তা বিবেচনা করতে বলেন ডক্টর ইউনূস। তিনি বলেন, যারা এটি বসাবে তারা ব্যবসায়িক স্বার্থেই এর রক্ষণাবেক্ষণ করবে।
জ্বালানি সংকট নিরসনে সিস্টেম লসের বোঝা না চাপিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধানের তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। দুপুরে সিপিডি আয়োজিত বাজেটে জ্বালানি খাত নিয়ে আলোচনায় এমন দাবি জানান তারা। আর জ্বালানি সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোকে তাদের নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরার আহ্বান জানিয়েছে সিপিডি। মনিরুল ইসলামের প্রতিবেদন। শিল্প খাতে জ্বালানি সংকট একদিকে যেমন ব্যাহত হচ্ছে উৎপাদন, অন্যদিকে বাড়ছে খরচও। এতে প্রতিযোগিতার সক্ষমতা কমার পাশাপাশি জ্বালানি খাতে ভর্তুকিও গুনতে হচ্ছে। বাজেটে জ্বালানি খাতের গুরুত্ব নিয়ে আয়োজিত সেমিনারে এসব কথা বলেন ব্যবসায়ী প্রতিনিধিরা। ব্যবসায়ীরা বলছেন তাদের কারখানাগুলো তীব্র জ্বালানি সংকটে ভুগছে। এ অবস্থা চলতে থাকলে আগামী কয়েক বছরে উৎপাদন খাতে চরম দুরবস্থা সৃষ্টি হবে বলেও আশঙ্কা করছেন তারা। ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা ছিল যে এই ধরনের ডায়ালগের মাধ্যমেই এক ধরনের বাজেট প্রস্তাবনা হবে, কিন্তু সেখানেও সেটা হলো না। যদি সিস্টেম লসে এটা থাকে তাহলে সিস্টেম লসের বোঝা আমার উপর চাপাচ্ছেন কেন? ওটার জন্য বাজেট আলাদা বরাদ্দ দেন, সিস্টেম লস বাজেট, ওই টাকা থেকে সিস্টেম লস যারা করে তাদের সাবসিডি দেন। এটা তো গ্রাহকের উপর পাঠানো দেওয়ার কোনো দরকার নেই। 2030 সাল নাগাদ মোট চাহিদার 75% জ্বালানি এলএনজি থেকে সরবরাহ হতে পারে এমন আভাস দিয়ে সংকট মোকাবিলায় সংশ্লিষ্টদের দীর্ঘমেয়াদী কৌশল নেয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। এই সরকারের বাকি সময় এবং নতুন যে সরকার আসছে তাদেরকেও আমরা যাতে যথাযথভাবে শুরু থেকেই তাদেরকে যাতে আমরা অ্যাকাউন্টেবল করতে পারি, জ্বালানি নিরাপত্তা, বিকল্প জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানির দিকে তাদেরকে যাতে আমরা শুরু থেকে নিয়ে যেতে পারি, যাতে দেশে যাতে আগামী দিনে শিল্প, সেবা, বাসাবাড়িতে জ্বালানি নিরাপত্তার যাতে কোনো সংকট আগামীতে না থাকে। নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা থাকলেও বাজেটে এ খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেন জ্বালানি বিশেষজ্ঞরা। ভোক্তাকুল যেভাবে জ্বালানি সরবরাহ পাচ্ছে আর দেখানো হচ্ছে যে দাম বাড়ানো হচ্ছে, ভর্তুকি বাড়ানো হচ্ছে, সমন্বয় হচ্ছে, আর জ্বালানি নিরাপত্তা সামনে আছে, নিশ্চিত হচ্ছে, অথচ হচ্ছে না। তো এটা দেখে বুঝতে পারেন না যে তাদের জ্বালানি নিরাপত্তার অবস্থা কেমন হতে যাচ্ছে? তারা কি বুঝছে না যে বাংলাদেশ ইম্পোর্ট কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে বা পরিণত করা হচ্ছে? পরিস্থিতি উত্তরণে এলএনজি আমদানি বাড়ানো সহ সৌর বিদ্যুতের সক্ষমতা বাড়ানোর পরামর্শ দেন তিনি। সব জ্বালানি অপরাধী এদের বিচার চাই, এ কথাগুলো কেন বলতে পারেন না? মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শিগগিরই দেশে ফিরে সব রাজনৈতিক চ্যালেঞ্জ গ্রহণে প্রস্তুত বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দেশে গত 16 বছরের অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর করে সাম্য ও ন্যায়ের বাংলাদেশ গড়তে বিএনপি বদ্ধপরিকর বলেও জানান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন বিএনপি নেতা আনি। দেশকে গণতন্ত্রের পথে উত্তরণের জন্য সংস্কার, বিচার ও জাতীয় নির্বাচন জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার সব এখনই শেষ করে ফেলতে পারবে? নির্বাচিত যে সরকার আসবে সবচেয়ে বেশি কঠিন চ্যালেঞ্জ তাদেরকে গ্রহণ করতে হবে। জনগণের সরকারের দায়িত্ব যদি আমরা পাই তাহলে এই বিচার প্রক্রিয়া, সংস্কারের যে চলমান প্রক্রিয়া, এটা বিএনপি চলমান রাখবে এবং দৃশ্যমান রাখবে। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার অংশ নিচ্ছে 12,51,111 জন। সকালে মিরপুরের ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ভালোভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি জানান, প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকার তৎপর রয়েছে, দ্রুতই ফল প্রকাশ করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। মুনতাসির মামুনের রিপোর্ট, জানাচ্ছেন উষা ফেরদৌস। শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার 9টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের মোট 12,51,111 জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছেন। গেলবারের চেয়ে এবার পরীক্ষার্থী কমেছে 81,000-এর বেশি, 3 বছরের মধ্যে যা সর্বনিম্ন। এবার আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতিতে সন্তোষ জানিয়েছেন অভিভাবকরা। যে প্রিপারেশন দেখছি আমরা খুব ভালো দেখছি। দেবীর স্কুল অন্যান্য বছর যেরকম দেখেছি এবছর খারাপ, ভালো লাগছে। পরীক্ষার পরিবেশ, মহলের পরিবেশ, পরিস্থিতি ভালো আছে। পরীক্ষার প্রস্তুতি এবং পরীক্ষার যে এখানকার সেন্টারে যে পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। পরীক্ষার প্রথম দিনেই রাজধানীর 2টি কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের প্রচেষ্টার কথা বলেন তিনি। আমরা আশা করি, বারবার করে বলছি, আমাদের
আমাদের জানা মতে আমাদের তেমন ছিল না। আমরা চেষ্টা করেছি ভালো মতো যেন হয় এবং আমরা আশা করি যে আমরা ভালো মতো এটা সম্পন্ন করতে পারব এবং দ্রুততম সময়ের মধ্যে রেজাল্ট সেটাও আমরা পাবো। প্রশ্ন ফাঁস ঠেকাতে তৎপরতার কথা বলেন শিক্ষা উপদেষ্টা। তৎপরতা সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামনেছি আশা করি এগুলো আমরা সামনে পাবো এবং যতটুকু করণীয় অনেক আগে থেকেই প্রশ্নপত্রগুলো নির্দিষ্ট জায়গায় সেগুলো নিয়ে যাওয়া, সেগুলো একটা হেফাজতে রাখা এবং পরীক্ষার কিছুক্ষণ আগে সেন্টারগুলিতে নিয়ে আসা, সব কিছু মিলিয়ে খুবই একেবারে ডিটেইল প্ল্যানিংয়ের মাধ্যমে সেগুলো করা হয়েছে। দেশব্যাপী 2797টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের মাস্ক পরিধান সহ 60টি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। দেশকে মাদক মুক্ত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাদকের কারণে দেশের উন্নতি বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শিশুদের মাদকের হাত থেকে রক্ষা করতে সমন্বিতভাবে কাজ করছে সরকার। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে আলাদা কারাগার নির্মাণ করার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদকের অবৈধ পাচার এবং অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইন শৃঙ্খলা ও দেশের অর্থনীতি হুমকির মুখে পড়েছে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। যে কোনো দেশের উন্নতির প্রধান নিয়ামক হল কর্মক্ষম বিপুল যুবশক্তি। আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষায় শিক্ষিত এই দক্ষ যুবশক্তি পারে দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে। তরুণদের জনস্বাস্থ্য সুরক্ষায় এবার মাঠে নেমেছেন দেশের তরুণ চিকিৎসকরা। সকালে প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত মানববন্ধনে তারা বলেন, প্রতিরোধযোগ্য হলেও তামাকজনিত রোগে বছরে প্রাণ যাচ্ছে 1,61,000 মানুষের। তাই তামাকের আগ্রাসন থেকে তরুণদের বাঁচাতে দ্রুত প্রস্তাবিত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী বাস্তবায়ন জরুরি। মানববন্ধনে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ সহ তামাক বিরোধী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শাহ আলী থানা বিএনপির উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। রাজধানী মিরপুর 1 নম্বরে ঢাকা মহানগর উত্তর যুব দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ জনগণের মাঝে এ ফল বিতরণ করেন। এ সময় তিনি জানান, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, বরং জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে। অনুষ্ঠানে শাহ আলী থানা বিএনপির আহ্বায়ক SM কায়সার পাপ্পু সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমরা আন্দোলন করেছি, আপনারা যে গত 16 বছর ভোট দিতে পারেন নাই, গণতন্ত্র ভাবে কথা বলতে পারেন নাই, মানুষের বাক স্বাধীনতা হনন করা হয়েছে, যার কারণে আপনাদের জন্য আমরা রাজপথে রক্ত দিয়েছি। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানালেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ভবিষ্যতে ইরানে আবারও হামলার শিকার হলে পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে এসব কথা বলেন খামেনি। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট। টানা 12 দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলছে ইরান ও ইসরায়েলের মাঝে। যুদ্ধবিরতির পরপর নিজেদের বিজয় হয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে এর 2 দিন পর বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে টিভিতে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ যুদ্ধে নিজেদের বিজয়ের ঘোষণা করেছেন। যুক্তরাষ্ট্র বহুবার স্পষ্ট করেছে তাদের চূড়ান্ত লক্ষ্য ছিল ইরানকে আত্মসমর্পণ করানো। আমেরিকানরা কেবল তখনই সন্তুষ্ট হবে যখন ইরান পুরোপুরি আত্মসমর্পণ করবে এবং পরাজয় মেনে নেবে। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে ভাষণে সাফ জানান খামেনি। এছাড়া যুক্তরাষ্ট্র ভবিষ্যতে ইরানে আবারও হামলা চালালে এর পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন তিনি।
ভাষণে খামেনি দাবি করেন যুক্তরাষ্ট্র প্রবেশ না করলে ইরানের প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে ফেলত। এই ব্যাপারটি বুঝতে পেরেই যুক্তরাষ্ট্র সংঘাতে প্রবেশ করে, কিন্তু এ সংঘাত থেকে যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। ভাষণের আগে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় দিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল 3 দিনের রিমান্ডে। গত নির্বাচন ডামি ও প্রহসনের ছিল, আদালতে দায় স্বীকার। আবু সাইদ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, 30 জনের সম্পৃক্ততার প্রমাণ, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক দাখিল রোববার। সেপ্টেম্বরে শেষ হবে আগামী সংসদ নির্বাচনের প্রকিউরমেন্ট, জানালেন ইসি সচিব। ভোটার তালিকা সংশোধনের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে। এবং জ্বালানি সংকটে দিনকে দিন কমছে শিল্প খাতে উৎপাদন, বলছেন ব্যবসায়ীরা। উত্তরণে দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণের আহ্বান সিপিডির। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।